সালামু আলাইকুম। ইউজন এডুকেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা জানেন পর্তুগাল এম্বাসি একজন অ্যাপ্লিকেন্টের কাছে যত ধরনের ডকুমেন্ট চায় তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। একটা ব্যাংক স্টেটমেন্ট যত বেশি স্ট্রং তার ভিসা রেশিও তত বেশি। এখন আসি আপনি আসলে ব্যাংক স্টেটমেন্টে কী বিষয় রিফ্লেক্ট করাবেন। আপনি কি অ্যামাউন্টটা এফডিআর আকারে রাখবেন না লিকুইড ক্যাশ আকারে রাখবেন, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমি যদি একটা মডেল দাঁড় করাই, একজন অ্যাপ্লিকেন্ট মাস্টার্স স্টুডেন্ট, তার 2 বছরের টিউশন ফি সর্বোচ্চটা 7,000 ইউরো যদি ধরি এবং তার 1 বছরের লিভিং কস্ট 6,000 ইউরো যদি ধরি, পার মান্থ 500 ইউরো করে, এটা একটা আদর্শ মান। পার মান্থ 500 ইউরো করে 1 বছরে যদি আমি 6,000 ইউরো ধরি, টোটাল 7,000 এবং 6,000, এই 13,000 ইউরো আপনার ব্যাংক স্টেটমেন্টে রিফ্লেক্ট করাতে হবে। 13,000 ইউরো আমরা এটা যদি বাংলা টাকা কনভার্ট করি, এটা খুব সম্ভবত 14 থেকে 15 লাখ টাকার মতো হতে পারে। এই টাকাটা আপনার ব্যাংক স্টেটমেন্টে থাকতে হবে এবং আপনার এটা প্রমাণ করতে হবে যে আপনি এই টাকাটা পড়াশোনা বাবদ এবং আপনার পর্তুগালে 1 বছর লিভিং কস্ট বাবদ এটা আপনি ব্যাংকে জমা রেখেছেন শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে। এটা ফান্ড এক্সপ্লানেশনে আপনি গিয়ে চমৎকারভাবে এটা উল্লেখ করবেন যে কোন উপায়ে আপনি এই টাকাটা পেয়েছেন। আপনি কি এই টাকাটা আপনার স্পন্সর আপনাকে গিফট করেছে? আপনি কি জমি বিক্রি করে এই টাকাটা পেয়েছেন? কোন সোর্স থেকে আপনি টাকাটা আসছে, এইটা প্রমাণ করাটা অনেক বেশি জরুরি। আপনি শুধুমাত্র টাকা দেখালেন যে আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে, 15 লাখ টাকা আছে, এইটা আসলে সাফিসিয়েন্ট না। পর্তুগাল অ্যাম্বাসিডরকে বোঝানো বা কনসুলারকে বোঝানোর জন্য এটা সাফিসিয়েন্ট না। আপনাকে এটার সাথে এটাও প্রমাণ করতে হবে, যেই ব্যক্তি আপনাকে এই টাকাটা গিফট করেছে, ধরে নিলাম আপনার স্পন্সর আপনাকে এই টাকাটা গিফট করেছে, তাহলে স্পন্সরের সোর্স অফ মানি কী, আপনার সাথে সাথে এটাও আপনাকে প্রমাণ করতে হবে। এবং যেই ব্যক্তি আপনাকে 20 লাখ টাকা দিছে তার ট্যাক্স ফাইলটা রেডি কিনা, এই দিকটা তো আপনার জরুরি রাখতে হবে। অর্থাৎ আপনার একটা ব্যাংক স্টেটমেন্টের উপরে আপনার আসলে অনেকগুলো ডকুমেন্ট জড়িত। প্রথমত হচ্ছে, যে ব্যক্তি আপনাকে টাকাটা দিচ্ছে, আপনি যেহেতু স্টুডেন্ট, নিঃসন্দেহে আপনি 20 লাখ টাকা আপনার কাছে নাও থাকতে পারে। যারা জব করতেছেন, জব করার পর এটাকে আর্নিং হিসেবে এই টাকাটা আপনি সেভিংস করছেন, তাদের হিসাব আলাদা, কারণ তাদের অফিস থেকেই খুব সম্ভবত ট্যাক্সগুলো দেয়া হয় এবং তাদের ব্যাংক স্টেটমেন্টও রেডি থাকে, যেহেতু তারা স্যালারি অ্যাকাউন্ট মেনটেন করে। যদি এটা না থাকে, যাদের নাই, আমি তাদের নিয়ে বলতেছি, তারা অবশ্যই যেই সোর্স থেকে আপনার টাকাটা আসছে সেই সোর্সটা আপনাকে প্রমাণ করতে হবে। স্পন্সর থেকে যদি আসে, স্পন্সর এই টাকাটা, স্পন্সরের সোর্স অফ মানি কি, সাথে সাথে এটাও আপনাকে প্রমাণ করতে হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আপনি 20 লাখ টাকা দেখালেন কিন্তু আপনি এটা সোর্স অফ ফান্ড দেখাইতে পারলেন না। অর্থাৎ আপনি এটার সোর্স অফ মানিটা আপনি কোথা থেকে আসছে এটা আপনি আসলে দেখাইতে পারলেন না। তখন কিন্তু আপনার এই ব্যাংক স্টেটমেন্ট আসলে ভ্যালুলেস হয়ে যাবে। তো আপনি যখন স্পন্সর থেকে আপনি এই টাকাটা আনবেন, আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার স্পন্সরের ট্যাক্স ফাইলটা রেডি কিনা এবং আপনার স্পন্সরের ট্যাক্স ফাইলে তার যেই ইয়ারলি ইনকাম সেইটা রিফ্লেক্ট করতেছে কিনা, তার ট্যাক্স ফাইল অ্যাসেসমেন্টে সেটা রিফ্লেক্ট করতেছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা নিয়ে কাজ করবেন আশা করি এবং ব্যাংক স্টেটমেন্টটা আপনারা আরও অনেক বেশি সময় দেবেন। এবং আমি যদি বলি আপনারা আসলে কীভাবে করতে পারেন এই ট্রানজ্যাকশনটা, এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা চাইলে এই 20 লাখ টাকা ধাপে ধাপে আপনারা নিতে পারেন স্পন্সরের কাছ থেকে। আমি ধরে নিলাম যে 20 লাখ টাকা আপনারা 10 বারে ট্রানজ্যাকশন করতে পারেন। তো 10 বারে আপনারা 2 লাখ 2 লাখ করে 20 লাখ টাকা নিলেন এবং এই অ্যামাউন্টটা অথবা এই অ্যাকাউন্টটা আপনার আসলে রোলিংয়ের মধ্যে রাখতে হবে। যেমন আপনার দৈনন্দিন কাজে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করবেন। আপনি কোনো সুপার শপ থেকে বাজার করতেছেন, সেই সুপার শপে আপনি এই অ্যাকাউন্টটা আপনি হচ্ছে ইউজ করবেন। আপনি কোথাও ট্রানজ্যাকশন করতেছেন, সেটা আপনার এই অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করবেন। অর্থাৎ আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার এই অ্যাকাউন্টটা যে রেগুলার অ্যাকাউন্ট, আপনার এই স্টেটমেন্টটাতে যেন সেটা রিফ্লেক্ট করে। আপনি শুধুমাত্র পর্তুগালে পড়াশোনা করতে আসার জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করলেন, সেই ব্যাংক স্টেটমেন্টে মাত্র 2টা ট্রানজ্যাকশন অথবা 3টা ট্রানজ্যাকশন, যে 3টা ট্রানজ্যাকশন আপনার স্পন্সর আপনাকে গিফট করছে অথবা আপনি যেখান থেকে আপনি টাকাটা আনছেন, শুধু 2-3টা ট্রানজ্যাকশন, এটা আসলে মানে আপনি যেভাবেই বলেন, আপনি নিজেও যদি কনসুলার হন, আপনার নিজের কাছেও এটা আসলে বিশ্বাসযোগ্য হবে না যে আপনি একটা জায়গাতে আ টাকা ইনভেস্ট করতেছেন। এটা আমি ধরে নিই এক ধরনের ইনভেস্ট। আপনি একটা দেশে পড়তে আসবেন, এই টাকাটা আপনি ইনভেস্ট করতেছেন। সেই টাকাটা জাস্ট মাত্র 2টা-3টা ট্রানজ্যাকশনের মধ্যে আপনি শেষ করবেন, এমন না। আপনার ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই রেগুলার থাকতে হবে
আপনার অ্যাকাউন্টটা রেগুলার থাকতে হবে, প্রতিনিয়ত রোলিং থাকতে হবে এবং ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যার কাছ থেকে টাকাটা আনতেছেন, যাকে স্পন্সর দেখাচ্ছেন, তার ট্যাক্স ফাইলটা রেডি রাখা। যদি তার ট্যাক্স ফাইল রেডি না থাকে, যদি আপনি যে 20 লাখ টাকা আপনার স্পন্সর দিছে, এটা যদি আপনি প্রুফ না করতে পারেন যে এটা আসলে কোন সোর্স থেকে আসছে, এটাকে জমি বিক্রির টাকা নাকি হচ্ছে স্পন্সর তার বিজনেস থেকে বের করে আপনাকে দিছেন, কোন উপায়ে আপনাকে টাকাটা দিচ্ছেন, এটা যদি আপনি প্রুফ না করতে পারেন, তাহলে স্টেটমেন্টটা ভ্যালুলেস হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে সাবধানে কাজ করতে হবে। অবশ্যই আপনার স্পন্সরের ট্যাক্স ফাইলটা রেডি আছে কিনা, এটার দিকে ফোকাস রাখতে হবে। পাশাপাশি আপনি যদি ট্যাক্স দেওয়ার আওতাভুক্ত হন, আপনার ইনকাম যদি ট্যাক্সের মধ্যে পড়ে, অবশ্যই আপনার 3 বছরের ট্যাক্স ফাইলটা রেডি রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয়, এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন। আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।